ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে জাতিসংঘ ডক্টর ইউনূসের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, চলমান সংস্কার নিয়ে আলোচনা। জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণ, চূড়ান্ত তালিকার প্রজ্ঞাপন জারি, নতুন আসন গাজীপুর ৬। ডাকসু নির্বাচনে ৫ শতাধিক প্রার্থীর মধ্যে নারী ২০ জনেরও কম, সাইবার বুলিংই অনাগ্রহের মূল কারণ। অনলাইন প্রচারণায় দেখা যায় যে ফেক আইডি থেকে বিভিন্ন ধরনের কমেন্ট করা হয়, বিভিন্ন আজেবাজে মন্তব্য করা হয়, ফ্ল্যাট শেমিং থেকে শুরু করে বডি শেমিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে হ্যারাসমেন্টের শিকার হয়, এর জন্য নারী শিক্ষার্থীরা আসলে অনেক পিছিয়ে যাচ্ছে। জনবল ও অবকাঠামো সংকটে টাঙ্গাইলে উপস্বাস্থ্য কেন্দ্র, প্রায় সময়ই মেলে না চিকিৎসক, বিপাকে লাখো মানুষ। সাতক্ষীরায় ফসলে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, অনিরাপদ খাদ্যে বাড়ছে ক্যান্সার ঝুঁকি, চাষিদের সচেতন হবার আহ্বান। এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামই পাল্টে দিচ্ছেন ট্রাম্প, রাখা হচ্ছে যুদ্ধ মন্ত্রণালয়। এবং বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জিতল আর্জেন্টিনা, মেসির জোড়া গোল, বুলগেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সাক্ষাৎকালে লুইস জাতিসংঘ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে জোরালো সহযোগিতার প্রশংসা করেন। তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং চলমান সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। এ সময় আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় নির্বাচন। জাতিসংঘ আবাসিক সমন্বয়ক ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্থাটির চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। লুইস বলেন, জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে জাতিসংঘ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া ও বহাল থাকার অযোগ্য বিবেচিত হবেন। মাকদুরা মিতির রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের ৪১তম সভা। সভায় বিদ্যুৎ বিভাগের বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন নীতিমালা, টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা এবং আন্তর্জাতিক অপরাধ অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আইসিটি আইনের সংশোধনীর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইসিটি মামলায় যারা মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না, অভিযুক্ত যারা হবেন, সেটা একটা আজকে ডিসিশন ছিল। অধ্যাদেশটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এ নতুন সেকশন ২০C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত এই ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া ও বহাল থাকার অযোগ্য বিবেচিত হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য বলে বিবেচিত হবেন। অন্যদিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ভয়েস কল ও ডেটা আনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সরকারকে রেভিনিউ আর্নিং এ একটা মেজর শক না দিয়ে আমরা কিভাবে গ্রাহক পর্যায়ে ভয়েস এবং ডেটা, ইন্টারনেট এবং ভয়েস কলের দাম কমাতে পারবো, তখন আমরা
আমরা যেই পথে হেঁটেছি সেটা হচ্ছে আমরা মধ্যস্বত্বভোগিতা কমিয়ে দেব এবং আমরা প্রতিযোগিতা বাড়াবো। এছাড়াও ২০২৭ সালের মধ্যে বিদ্যমান সব লাইসেন্স নতুন কাঠামোয় নেওয়া হবে বলেও জানান তিনি। তারা এখানে নতুন লাইসেন্স নেবেন। আর যারা মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। নতুন সীমানায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি এবং বাগেরহাটে একটি কমিয়ে ৩টি আসন রাখা হয়েছে। এর আগে ৩০ জুলাই খসড়া সীমানা প্রকাশ করে ইসি। তখন দ্বাদশ সংসদের ২৬১ আসন অপরিবর্তিত রেখে ৩৯টি আসনে আংশিক পরিবর্তন আনা হয়। সীমানা নির্ধারণের সর্বমোট ১,৮৯৩টি দাবি, আপত্তি ও সুপারিশ জমা পড়ে। ২৪ থেকে ২৭ অগস্ট ৪ দিন ব্যাপী শুনানি শেষে এসব প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত সীমানা প্রকাশিত হলো। গণতন্ত্রের বিকল্প চিন্তা দেশের জন্য ভয়াবহ ক্ষতি নিয়ে আসবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে কোনো রাজনৈতিক দলের দাবি না মানলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন দাবি অগণতান্ত্রিক বলে মনে করেন তিনি। দাবি বাস্তবায়নে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নেওয়া জরুরি বলেও মনে করেন বিএনপির এই নেতা। সাইফুল রিপনের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অভ্যুত্থানে ভূমিকা রাখা ৩ চিকিৎসককে সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জন অধিকার পার্টি। আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, পিআরের নামে ফ্যাসিস্টদের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা মেনে নেবে না জনগণ। বাংলাদেশকে লুণ্ঠন করার যে প্রচেষ্টা চলছে, পিআরের নামে গন্ডগোল করে বাংলাদেশকে অরাজকতার সৃষ্টি করতে চান, তারা প্রকারান্তরে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির উত্থান চায় না। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গড়তে মন মানসিকতায় পরিবর্তন জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি, নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি, এটা হচ্ছে কারেকশন প্রসেস, এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয়। আর দ্বিতীয় কোনো পন্থা নাই। যারা অন্য পন্থার কথা চিন্তা করছেন তারা অগণতান্ত্রিক চিন্তার মধ্যে ডুবে গেছে এবং এটা বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতিকর দিন আগামী দিনে নিয়ে আসবে। দাবি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপর আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক, তো বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান, আপনার যত দাবি সব নিয়ে যান। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক, সমাজকর্মী ও উদ্ভাবক আহনাব বিন আশরাফ নাবিলের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, যতই ষড়যন্ত্র হোক, অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরবে। যতই ষড়যন্ত্র, চক্রান্ত বা একটা মাস্টার প্ল্যানের পরিকল্পনা করা হোক না কেন, এরা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা রক্ষা করে একটি স্বাধীন দেশ হিসাবে এই দেশ পরিচালিত হবে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকজন শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেছেন বলে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। তবে দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় সহায়তা করবে সরকার, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হলে সরকার সহায়তা করবে। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে উপদেষ্টা বলেন, এক দফায় ভারতকে চিঠি দেয়া হলেও আর কোনো চিঠি বাংলাদেশ দেয়নি। মালয়েশিয়ায় বেআইনিভাবে শ্রমিক থেকে যাওয়ার বিষয়টি দেশের সুনাম নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি। কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক,
উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করবো, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে হবে, যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত এবং বাস্তবায়নের উপায় নিয়ে বৃহস্পতিবার সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভায় জাতীয় সনদ চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগের দিন শুরু হওয়া আলোচনা অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ সমূহ বিশ্লেষণ করা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে মোহাম্মদ জুলিয়াস সিজার তালুকদারের রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত হয়েছে এবং ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো রিট শুনবে না আদালত। বৃহস্পতিবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। এর আগে গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। রিটের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়। শেষ মুহূর্তে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার। নিজেদের ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে অনেকে বেছে নিয়েছেন অভিনব প্রচার কৌশল। তবে এখনও রয়ে গেছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। প্রার্থীরা বলছেন, স্থবিরতা কাটিয়ে প্রাণ ফিরেছে ক্যাম্পাসে। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে আল হাসান মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল নির্বাচনী আমেজ। সব সংখ্যা কাটিয়ে আবারও নির্বাচনমুখী ভোটার ও প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি আর নিরাপদ ক্যাম্পাস গড়তে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা। নির্বাচনের এই আমেজ উপভোগ করছেন ভোটাররাও। 2 দিনের মধ্যে আমরা অনেক বিষয় নিয়ে, অনেক ধাক্কা নিয়ে আমাদের ফেস করতে হয়েছে। তারপরেও আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল, ডাকসুটা আমাদের অধিকার, রুখে দেওয়া সাধ্যকার। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ফলে এটা একটা প্রভাব পড়ছে। শিক্ষার্থীরা অনেকে টিকিট কেটে ফেলছে, এটা একটা বিষয়। সেটা আসার কারণে কি হলো যে সবার মধ্যে একটা মনে হইতেছে যে ডাকসুটা মনে বন্ধ হয়ে যায়। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে নির্বাচনী প্রচারে আসেন ছাত্রদলের প্রার্থীরা। জোর দেন ইশতেহারে। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র, আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তির স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না। তোমরা যদি আমাকে নির্বাচিত করো, ব্যক্তিগতভাবে আমি, কেউ যদি গণরুম গেস্টরুমের অপচেষ্টা চালায়, তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তবুও গণরুম গেস্টরুম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালু হতে আমরা দেব না। নির্বাচন কমিশনের অপেশাদার আচরণের সমালোচনা করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলিয়ে তারা যদি এই বিচারগুলো তারা করতে না পারে, শাস্তির আওতায় না নিয়ে আসতে পারে, তাহলে অপরাধীরা যারা আছে তারা তো আরও বড় বড় অপরাধ করার তারা সাহস দেখাবে। অন্য প্রার্থীদের বর্ণবাদী আচরণের প্রতিবাদ জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। আব্দুল কাদেরকে নিয়ে বলেছে সে কালো, সেজন্য নাকি তাকে ভোট দিবে না শিক্ষার্থীরা। বলছে যে সে হচ্ছে নোয়াখালীর, জন্য নাকি তাকে ভোট দিবে না। তো এগুলা খুবই, আমি মনে করি যে এটা কি বলে, বর্ণবাদী কথাবার্তা আর কি। টিএসসিতে নির্বাচনী বিতর্কের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। যুক্তি আর পাল্টা যুক্তিতে নিজেদের অবস্থান তুলে ধরেন প্রার্থীরা। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নিজেদের ইশতেহার তুলে ধরেন জামাল উদ্দিন ও মাহিন সরকারের সমন্বিত শিক্ষার্থী সংসদ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন 5 শতাধিক, কিন্তু নারী প্রার্থী 20 জনেরও কম। সাইবার বুলিং এর পাশাপাশি নানা প্রতিবন্ধকতায় প্রার্থী হতে আগ্রহী হচ্ছেন না নারী শিক্ষার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামাজিক দৃষ্টিভঙ্গি বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। কাজী শাহেদের প্রতিবেদন।
জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন নারীরা। ছাত্র সংগঠনগুলোর মিছিল সমাবেশেও দেখা মেলে সামনের সারিতে, কিন্তু রাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে তারাই। এখন যে রাকসু নির্বাচনের আমেজ চলছে, এইখানে নারী প্রার্থীদের অংশগ্রহণের সংখ্যাটা খুবই হতাশাজনক। ইভেন আমাদের যে নারীদের হলগুলো আছে, সেই হলগুলোতে একটা স্বতন্ত্র থেকে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় যেখানে নারীদের অংশগ্রহণ ছিল আন্দোলনে একদম সম্মুখ সারিতে, সেখানে সেই পরবর্তী সময়ে এসে কিন্তু আমরা নারীদের যে রাকসু নির্বাচনে অংশগ্রহণ সেটা আশানুরূপ পাইনি এবং বলতে গেলে অনেকাংশেই কম। নারী প্রার্থীরা বলছেন উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই তারা মাঠে আছেন, চেষ্টা করেও নারীর অংশগ্রহণ বাড়ানো যায়নি। নারীরা যে রাজনীতিতে অনেকটা অনীহা প্রকাশ করছে, সেই জায়গা থেকে যদি ছাত্র সংসদ, যেটা অরাজনৈতিক আমরা বলি, যে অরাজনৈতিক ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে ডাকসু, জাকসু, রাকসু, এইখানে যে নারীরা যারা আসছে তারা যে এইখানে বলা যায় যে তারা রাজনীতিতে তাদের একটা সূচনা হবে। অবশ্যই বাড়া উচিত। রাকসুর মতো একটা প্ল্যাটফর্মে নারীদের অংশগ্রহণ যেখানে বেশি হওয়ার কথা ছিল, সেখানে আসলে আমরা হতাশাগ্রস্ত। তোমার সময় বিভিন্ন ফেক আইডি দিয়ে যে প্রচারণা, অনলাইন প্রচারণায় দেখা যায় যে ফেক আইডি থেকে বিভিন্ন ধরনের কমেন্ট করা হয়, বিভিন্ন আজেবাজে মন্তব্য করা হয়, ফ্ল্যাট শেমিং থেকে শুরু করে বডি শেমিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে হ্যারাসমেন্টের শিকার হয়। এর জন্য নারী শিক্ষার্থীরা আসলে অনেক পিছিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনীতির মাঠ ও ছাত্র সংগঠনের নির্বাচন দুই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সামাজিক দৃষ্টিভঙ্গি। চাই না বলতে কি, আসলে পুরুষ কখনোই চায় না যে মেয়েরা তাদের সমকক্ষ হয়ে কোনো কাজে অংশগ্রহণ করুক। কিছু কিছু মহিলারা যখন চলে আসে অনেকে অনিচ্ছা সত্ত্বে মেনে নেয়, কিন্তু বেশিরভাগ সময় তারা চেষ্টা করে তারা নিজেরা উপরে উঠবে, নিজেরা অনেক ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, মেয়েরা নাই থাকুক, দূরেই থাকুক। নিরাপত্তা ইস্যুটাও আছে, রাত বিরেতে জনসভা করে ফিরে আসা একটা মেয়ের জন্য ঝুঁকিপূর্ণ। নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে সহকর্মীদের সহযোগিতা প্রয়োজন। এজন্য ছাত্র সংগঠনগুলো অভ্যন্তরীণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়াতে পারে বলে মত বিশ্লেষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ আগামী মাসের প্রথম সপ্তাহেই শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে বৃহস্পতিবার এই মামলায় রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জেরা করেন শেখ হাসিনার পক্ষ ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি বলেন, স্বীকারোক্তি দিয়েই পার পাওয়ার সুযোগ নেই মামুনের। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে দেশজুড়ে যে ব্যাপক গণহত্যা পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই নির্দেশে গুলি করে হত্যা করা আন্দোলন দমাতে সক্রিয় ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সেই বাহিনীর সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জেরা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আদালতে জেরাকালে মামুন জানান, মূলত 14 সালের নির্বাচনের পরই ভেঙে পড়ে পুলিশের চেইন অফ কমান্ড। তিনি বাহিনীর প্রধান থাকাকালে সরকার অনুগতরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক করত গভীর রাত পর্যন্ত। তাদেরই অদৃশ্য ক্ষমতার বলয় ছিল বাহিনীতে। চেইন অফ কমান্ড ব্রেক করে পুলিশের কোন কোন অফিসার কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাসায় নিয়মিত বৈঠক করতেন, তার বর্ণনা আবারও উঠে এসছে। মামুন জানান, বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালায় বিরোধী পক্ষকে বন্দি করে নির্যাতন করা হতো সে খবরও তিনি জানতেন। কাদের ধরে আনা হবে, ক্রসফায়ারে দেয়া হবে, তাদের নির্দেশ আসতো প্রধানমন্ত্রীর সামরিক সচিব তারেক সিদ্দিকের কাছ থেকে। এছাড়াও আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। আদালতে বলেন, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। প্রসিকিউশন বলছে, আগামী মাসের শুরুতেই শেষ হতে পারে সাক্ষ্য গ্রহণ। হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। যদিও স্টেট ডিফেন্সের দাবি, সাবেক আইজিপি রাজসাক্ষী হয়েও পার পাবে না। উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন। অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন, অতএব তিনি ওনার স্বীকারোক্তি অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 35 জন সাক্ষ্য দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। এই নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ,
ইলিশের দাম ও সরবরাহ কেমন আমাদেরকে জানাবেন। আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। আমি সকাল থেকে চাঁদপুরের মাছের বাজারগুলো ঘুরে দেখেছি। এখানে ইলিশের পাশাপাশি কিন্তু দেশীয় পর্যাপ্ত মাছ রয়েছে, তবে মাছের দাম কিন্তু চড়া। আমি দেখেছি এখানে আজকে 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, আর যেটি হচ্ছে 800 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, আর 1600 গ্রামের যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা। এর পাশাপাশি এখানে যে রুই এবং কাতল মাছ, রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 380 টাকা পর্যন্ত, কাতল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা পর্যন্ত। আর এখানে যে মাছের দাম একটু কম রয়েছে সেটি হচ্ছে তেলাপিয়া এবং পাঙ্গাস। এই মাছগুলো বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত আকার ভেদে। এর বাইরে দেশি শিং, কই এই মাছগুলো কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। আর চিংড়ি মাছ সেটি বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকা পর্যন্ত আকার ভেদে। আমি এখানে আজকে রয়েছি চাঁদপুর মাছঘাটে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসেছেন, আমি তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন এখন যে ইলিশের মৌসুম, এই মৌসুমেও কিন্তু তারা চড়া দামি ইলিশ কিনতে হচ্ছে এবং তারা স্বাচ্ছন্দ্য ইলিশ ক্রয় করতে পারছেন না। অপরদিকে আমি এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিগত বছরের তুলনায় এই বছরে কিন্তু ইলিশের সরবরাহ অনেক কম। ইলিশের সরবরাহ কম থাকায় কিন্তু দাম কমছে না। সামনের দিনগুলোতে যদি ইলিশের সরবরাহ বাড়ে তাহলে দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল চাঁদপুরের মাছের বাজার থেকে আমার কাছে সব শেষ। খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন মানিক নামে 32 বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে খুলনা মোংলা মহাসড়কের জয়পুর গ্রামে এয়ারটেল টাওয়ারের সামনে তাকে গুলি করা হয়। নিহত মানিক রূপসার বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে সশস্ত্র দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মাথায় 5 থেকে 6 রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত মানিক স্থানীয় একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করেছে প্রতিপক্ষ। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। সকাল 8টায় ত্রাণ বহনকারী বিমান বাহিনীর একটি বিমান ঢাকা সেনানিবাসের বিমান ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমান উড্ডয়নের আগে গণমাধ্যমে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এর মধ্যে তাঁবু, কম্বল, শীত বস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস এবং ঔষধ সহ 11.5 টন ত্রাণ সহায়তা রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ 5 সেপ্টেম্বর 2025 তারিখ 08:00 ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে। টাঙ্গাইলে উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সংকটে মিলছে না নিয়মিত সেবা, অথচ এসব কেন্দ্রেই গ্রামের মানুষ খুঁজে ফেরেন স্বল্প খরচে চিকিৎসা ও ওষুধ। উপকারভোগীদের দাবি, প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক থাকে না। কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট ও চিকিৎসক প্রেষণে যাওয়ার কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। টাঙ্গাইলের অন্তত 50টি উপস্বাস্থ্য কেন্দ্রে নেই ভবন। যেখানে নিয়োগ আছে সেখানে ডাক্তার নেই। কোথাও আছে একতলা জরাজীর্ণ ঘর, আর 49টিতে স্থাপনা বা ভবন থাকলেও নিয়মিত থাকেন না মেডিকেল অফিসার, স্যাকমো ও ফার্মাসিস্টরা। অথচ দিনের পর দিন তারা বেতন নিচ্ছেন অফিসে না গিয়েই।
সখীপুরের বড়চওনা গ্রাম। এখানকার মানুষ স্বপ্ন দেখে স্বল্প খরচে চিকিৎসার, কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্র যেন শুধুই সাইনবোর্ডে সীমাবদ্ধ। দরজায় তালা, চৌকাঠে মাকড়াসার জাল। দেখে বোঝার উপায় নেই এটি একটি উপস্বাস্থ্য কেন্দ্র। বেলা 10টার পর একজন এসে কেন্দ্রের দরজা জানলা খুলে সব পরিষ্কার করছেন। এখানে আমরা দেখা গেছে যে আসার পরে ওই রকম যে সেবা পাওয়া দরকার সেটা পাচ্ছি না। ডাক্তার থাকে না, তারপরে বিভিন্ন মেডিসিন এগুলো থাকে না। এই উপস্বাস্থ্য কেন্দ্রটা যদি একটু ভালোভাবে মেরামত করা হয় তাহলে আমাদের সখীপুর বা টাঙ্গাইল যাওয়ার কোনো দরকার থাকে না। সরকারের কাছে আবেদন জানি এনে পরিষ্কার করে পরিচ্ছন্নতা করে এই হাসপাতালটা উন্নত করে। ডাক্তার দেওয়া আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, আর অন্য স্টাফ নিয়োগ দেওয়া আছে, কিন্তু স্থাপনা না থাকার কারণে এখানে এলাকার মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। কেন্দ্রে থাকার মতো ঘর না থাকায় নির্ধারিত সময়ে আসতে দেরি হয় বলে স্বীকার করেন এই ফার্মাসিস্ট। এখানে স্থাপনা নাই, হয়তো বা এখানে যদি কোয়ার্টার থাকতো আমি হয়তো কোয়ার্টারে থাকতাম। রুটঘাট অনেক ভাঙ্গা, যার জন্য আমার আসার সময় অনেক সমস্যা হয়। 6টি কেন্দ্রের মধ্যে 2টিতে স্থাপনা থাকার কথা স্বীকার করে চিকিৎসক সংকটের বিষয় জানান এই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 6টা সাব সেন্টারের মধ্যে বর্তমানে 4টা সাব সেন্টারে স্থাপনা আছে, বাকি 2টাতে স্থাপনা এখনো পর্যন্ত নাই। এবং এই 4টা সাব সেন্টারের দেখা যাচ্ছে যে আমাদের 4 জন মেডিকেল অফিসার পোস্টেড ছিলেন, তার মধ্যে 3 জন হচ্ছে ডেপুটেশনে বিভিন্ন হাসপাতালে আছেন, তারা আমাদের এখানে নেই এখন। আর শুধু টাঙ্গাইলেই নয়, সারা দেশে চিকিৎসক সংকটের কথা বলেন সিভিল সার্জন। শুধু এটা টাঙ্গাইলের প্রবলেম না, এটা সারা বাংলাদেশের চিত্র, এবং এটা সারা জানে, উপরের মহল জানে যে হয়তো ভবিষ্যতে এখানে স্থাপনা হবে। আমরা ঘাটতির চাহিদা পাঠিয়েছি এবং কিছু পোস্টিং হচ্ছে। টাঙ্গাইলে 99টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এর মধ্যে 50টি উপস্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা নেই। এতে লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরায় ফসল রক্ষায় নিয়ম না মেনে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করছেন কৃষকরা। এতে চর্মরোগ সহ প্রাণঘাতী রোগের ঝুঁকিতে রয়েছেন কৃষক ভোক্তা উভয়ই। সুষম মাত্রায় সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ও চিত্রে জানাচ্ছেন শামীম হোসেন। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল লবণাক্ত হওয়ায় কৃষি উৎপাদনে বাড়ছে কীটনাশকের প্রয়োগ। ধান বা সবজিতে পোকা দমনে নির্বিচারে কীটনাশক ব্যবহার করছে কৃষক, ফলে নিজের অজান্তে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। কীটনাশক বিক্রিতে নেই কোনো বাধ্যবাধকতা, ব্যবহারে সঠিক ধারণা না থাকায় নিয়মিত প্রয়োগ করে যাচ্ছে কীটনাশক। এতে ক্ষতির মুখে পড়ছে কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে সবাই। আমরা হয়তো গিয়ে বলি আমাদের এই সবজিতে এই পোকা লেগেছে, দোকানে গিয়ে বলি বিজনেসটিকে, এবার আমাদের এই পোকা লেগেছে, আমরা কি দেব? এখন কেউ যেটা মনে করে সে এটা দিয়ে দাও, এটা দিলে খুব ভালো হবে, এটা আমরা এসে মারি। আমাদের তো হাতে মোজা পরি নে, চোখে চশমা দেই নে, যেভাবে আমরা হাতটা দিয়ে ঘুলিয়ে এসে মারে বসে থাকি। এইবার আমাদের লোমের গোড়ায়, পশমের গোড়ায় যখন এই বিষগুলো ধারণ করে তখন তো আমাদের হাত পা জ্বালা শুরু হয়ে যায়। কীটনাশকগুলো ব্যবহার করছে, এটা করার ফলে ওই সবজি উঠায় সঙ্গে সঙ্গে বাজারে আনছে, ওইটা খাওয়ার ফলে আমরা যারা সাধারণ মানুষ আমরাও সরাসরি এই কীটনাশকের ক্ষতিকারক প্রভাবের শিকার হচ্ছি। কৃষি বিভাগের পরামর্শ মেনে কীটনাশক প্রয়োগের আহ্বান এই জনপ্রতিনিধির। কীটনাশক ব্যবহার ক্ষেত্রে একটু পরিমিত এবং সতর্কতার সাথে দিক নির্দেশনা মেনে আপনারা কীটনাশক ব্যবহার করবেন। অনিরাপদ খাদ্যের কারণে ক্যান্সার রোগী বাড়ছে। রাসায়নিক ও কীটনাশক সার সীমিত না করলে মৃত্যু ঝুঁকি আরো বাড়বে বলে জানান এই চিকিৎসক। যে সমস্ত কারণে ক্যান্সার হয় তার মধ্যে অবশ্যই কীটনাশকের যত্রতত্র ব্যবহার একটা কারণ, এবং আমার পরামর্শ থাকবে যে একটা সমন্বিত একটা মানে পদক্ষেপ গ্রহণ করা, যাতে জনসচেতনতা সৃষ্টি করা যায়। শ্যামনগরের উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, না জেনে কীটনাশক ব্যবহার ভয়াবহ ঝুঁকির কারণ। 24 ঘন্টা অনলাইনে কৃষি সেবা চালু রয়েছে। কীটনাশক ব্যবহারে কৃষকদের সতর্ক থাকার কথা বলেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ে উপসাগর কৃষি কর্মকর্তা থাকে, কৃষকদের কাছে অনুরোধ থাকবে তারা যে কোনো কীটনাশক বা যে কোনো সার বা যে কোনো কৃষকের যে কোনো পরামর্শ, তাদের পরামর্শ মোতাবেক তারা যদি কৃষিকাজটা করে তাহলে হয়তো বা কীটনাশকের যে যথেষ্ট ব্যবহার এবং বা এই বিষয়টা নিয়ে আমরা যে পর্যায়ে আছি তার থেকে উত্তরণ করতে পারবো। তবে সরকারের নিয়ম মেনে কীটনাশক বিক্রি ও ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগ নেয়ার পরামর্শ গবেষকদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।